কারোর মনে হলো যে আমি অমুক প্রফেশনে যাব কিনা, সেটা কি থ্রু দ্য ট্যারো? হ্যাঁ, সেটা ইয়েস অর নো। নেক্সটই তাহলে আমি বলবো যে যদি ইয়েস হচ্ছে তাহলে আমি দেখে নেবো যে গ্রোথ আছে কিনা। এই যে বারংবার জন্ম হচ্ছে, এই আত্মার এই অস্তিত্বের শেষ কোথায়? সোলের পিউরিফিকেশন মাস্ট। তুমি যদি অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারো, যেটা নাকি এই যে আমাদের এই যে আমি যা শেখাই, এগুলো করতে 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 না ধীরে ধীরে আমরা এই জগতের মধ্যেই ডুবে যাই, ওই মেটেরিয়ালিজম থেকে আস্তে আস্তে কাটছাট হয়ে যায়। তো এগুলো হলেই তোমার পাথ অফ একদম স্পিরিচুয়ালিটি। একদম হ্যাঁ, তারপরেই তো মুক্তি। আপনার কতদিন হলো প্র্যাকটিস? আমার তো হ্যাঁ প্রায় এবার তো 22 বছর হতে চললো। 22 বছর ধরে এটা হ্যাঁ হ্যাঁ করে চলেছে। হ্যাঁ। এই যে বাস্তু আপনি যেটা বললেন, এরকম কি ব্যাপার থাকে যে কেউ ভুল বাস্তুর বাড়িতে চলে যাবে, সেটাও তার ডেস্টিনির মধ্যে একটা ছিল, নাকি সেগুলো ঠিক করা সম্ভব? ঠিক করা সম্ভব। ডেস্টিনির মধ্যে ছিল এটা ঠিক বলবো না, মানে কেউ যদি চায় একটু জেনে নিয়ে একটু যদি ইচ্ছেটা দরকার, উইল পাওয়ারটা দরকার, সবার আগেই উইল পাওয়ার দরকার। যদি একটুখানি ইচ্ছেটা থাকে তাহলে কিন্তু কারুর না কারুর কাছে গিয়ে একটু জেনে ঠিকভাবে বাস্তু দেখে। এখন বিষয়টা হচ্ছে এই যে অ্যাওয়ারনেস, মানে অর্ধেক মানুষ জানেই না। এটা যে কোনো লেখাপড়া জানা বা না জানা আমি সেটা দেখছি না, কিন্তু আমি সব স্টেজেস যারা আমি দেখছি সর্বোপরি মানে সবার মধ্যেই আমি এটা দেখছি, যত বড় লোকই হোক আর যত গরিব লোকই হোক, বাস্তু সম্বন্ধে কোনো তাদের ধারণা নেই। তুমি যে বাড়িতে রয়েছো সেই বাড়ির বাস্তুটা কি হবে সবটা 3 দিক দেখে তারপরে তো তোমার রেমেডিটা হওয়া দরকার না। সেইভাবে কেউ যদি রেমেডি ফলো করে তাহলে কিন্তু সে রেজাল্ট পাবেই পাবে। তাহলে ফিউচার অনেকটাই সেট করে দেওয়া থাকে। একেবারেই। এবার আমরা কি করতে পারি, সাফারিংসটাকে কমাতে পারি থ্রু স্পিরিচুয়ালিটি। তোমাকে তো কর্মা সার্ভ করতেই হবে। মানে কালকে যদি তোমার পড়ে যাওয়াটা থাকে, পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া থাকে, পা ভাঙবে না, তুমি চোট পাবে যদি তুমি স্পিরিচুয়ালিটি ফলো করো। কমের ওপর দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষের সোলের আলটিমেট ডেস্টিনেশন কোথায়? আলটিমেট মানে ডেস্টিনেশন বলতে তুমি বোধহয় সোল পারপাসের কথা বলছো, ওই একই আধ্যাত্মিকতা, সোলের পিউরিফিকেশন। মৃত্যুর পর কি ঘটছে তারপরে? একটা সময় তো তার শেষ হচ্ছে এই জার্নিটা। না, এই এখান থেকে জার্নি শেষ না, সে এই বডি থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। সোলের জার্নি তো শেষ হচ্ছে না, সেটা পরের পর হ্যাঁ পরপর চলতেই থাকছে। সেটা তো কোনোদিনও জার্নি শেষ হচ্ছে না। আচ্ছা, সবটাই আমরাই চুজ করি, তারপরে আমরা এখানে এসে বলি কেন আমার সাথে এরকম হচ্ছে। এইটা একটু লাস্ট, আমরা শেষের দিকে আছি, এটা একটু মানে এত ইন্টারেস্টিং বিষয়, এটা একটু বুঝিয়ে বলুন তো। কোনটা, কোন জায়গাটা? এই যে সোল চুজ করে আসা, এই ব্যাপারটা কি? হ্যাঁ, মানে যখন কেউ মারা যাচ্ছে, তার সোলটা যখন রিলিজ হয়ে যাচ্ছে, এবার তার যদি কিছু ডিজায়ার থাকে, প্রথম কথা হচ্ছে অনেক কিছু ইচ্ছে ছিল। আমার ইচ্ছে ছিল আমি মানে একটা বেশ ভালো আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমি একটা সুন্দর একটা ফ্যামিলি লাইফ লিড করব, এগুলো আমার ইচ্ছে ছিল। বাট সারা জীবনই আমি খেটে গেলাম, কিন্তু আমার সেই ইচ্ছেটা তো পূর্ণ হলো না। সারা জীবন আমি পরিশ্রম করে গেলাম, বাট আমি মানি সেভিংসই করতে পারলাম না। হয় আমার বাস্তুর কারণে, বা প্রারব্ধ কর্মার কারণে, বা প্ল্যানেটারি পজিশন, যেটাই হোক না কেন, আমি প্রচুর চ্যালেঞ্জেস ফেস করলাম, ওটা তো আমার হলো না। ফলে আমি আবার ফিরে আসবো। কিছু সোল আছে যারা এই যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করছে, তাদেরকে ফিরে আসতে হবেই। কিছু সোল আছে যারা এই যে ধরো সুইসাইড করছে, যেটা তোমার সময় হয়নি, বাট তুমি এইটা করছো, ঠিক আছে? মানে এই যে সুইসাইড করাটা হচ্ছে আমরা বলি সব থেকে বড় অপরাধ, ঠিক আছে? যদি তুমি এটা করছো, তো সেখানে তোমার ফিরে আসাটা, সেটা যে নেক্সট লাইফেই ফিরে আসবে, সেটা আরও চরম মানে দুর্দশা। ওখানে গিয়ে এই যে মৃত্যুর পরে ওই যে তুমি প্রেতজনিতে থাকছো, দ্যাট ইজ আরও চ্যালেঞ্জিং। এখানে তো তাও তুমি একভাবে ছিলে, তোমার বাবা মায়ের সাথে ছিলে বা নিজের মানুষজনের মধ্যে ছিলে, আর ওখানে তো হচ্ছে যে তুমি যে চলে গেলে, তুমি কি জানো তারপরে তোমার সাথে কি হবে না হবে? সেটা তো আমরা কেউ জানি না। কারোর মনে হলো যে আমি অমুক প্রফেশনে যাব কিনা, সেটা কি থ্রু দ্য ট্যারো? হ্যাঁ, সেটা ইয়েস অর নো। তখন আমি যাব কি যাব না, তখন তো সে আমার কাছে গাইডেন্স চাইছে না,
যে ম্যাম প্লিজ বলুন আমার কি এই প্রফেশনে যাওয়াটা ঠিক হবে কি হবে না। তো তখন ইয়েস অর নো, নেক্সটই তাহলে আমি বলবো যে যদি ইয়েস হচ্ছে তাহলে আমি দেখে নেবো যে গ্রোথ আছে কি না। এই ভাবনা চিন্তা অনুযায়ী মানে বা এই ফিলোসফি অনুযায়ী একটা মানুষের ধরুন এই যে বারংবার জন্ম হচ্ছে, তারপরে এই জন্মের এই আত্মার এই অস্তিত্বের শেষ কোথায়? সে যদি ধরো ওই যে আবার সেই স্পিরিচুয়ালিটিতেই আমি ফিরে আসবো, সে যদি নিজেকে সোলের পিউরিফিকেশনটা মাস্ট, যে কোনো শুধু টুইন ফ্লেম বলে না, তুমি যদি সোলমেট মানে যাদেরকে আমরা পজিটিভ কার্মিক বলি সেই কানেকশানে যদি থাকো বা কার্মিক যেটাই থাকো না কেন, সোলের পিউরিফিকেশন মাস্ট। তুমি যদি সেটা করতে পারো ঠিক আছে, এবং তোমার যদি কোনো এক্সপেকটেশন না থাকে, তুমি যদি অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারো, যেটা নাকি এই যে আমাদের এই যে আমি যা শেখাই এগুলো করতে 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 না ধীরে ধীরে আমরা এই জগতের মধ্যেই ডুবে যাই, ওই মেটেরিয়ালিজম থেকে আস্তে আস্তে কাটছাট হয়ে যাই অটোমেটিক্যালি। বাড়িতে সবার সাথেই আছি বাট কারুর সাথে সেই মায়া, ওই মায়া একদম নেই, একেবারেই নেই। তো এগুলো হলেই তোমার একদম হ্যাঁ, তারপরেই তো মুক্তি। আপনার কতদিন হলো প্র্যাকটিস? আমার তো হ্যাঁ প্রায় এবার তো 22 বছর হতে চললো। 22 বছর ধরে এটা করে চলেছে। এই অ্যাঞ্জেলদের দেখা পেতে কতদিন লেগেছে? এটা আজকে কত বছর হলো দাঁড়াও, আমার ছেলে যখন 16 to 17 17 বছর প্রায় হতে চললো, 16 বছর তো হয়েই গেছে। আচ্ছা, এই কমিউনিকেশনগুলো কি কোন ল্যাঙ্গুয়েজের মারফত হয়? না, কোনো ল্যাঙ্গুয়েজ এখানে মানসিক না, ল্যাঙ্গুয়েজ বলতে গেলে হ্যাঁ মোস্ট অফ দ্য কেসেসে ইংলিশেই আসে, লেখা চলে আসে আমার সামনে। আগে সিম্বল আসতো যেগুলোকে চোখ বুঝলে, হ্যাঁ চোখ বন্ধ করে, আমি এখন চোখ খুলেও দেখতে পাই, চোখ খুলেও আলো দেখতে পাই, চোখ খুলেও আমি আমার সামনে লেখা চলে আসে, চোখ খুলেও আমি ভয়েস শুনতে পাই। এই যে টুইন ফ্লেমের কথা হচ্ছিল, এগুলোর কি কি স্টেজের মাধ্যমে হয় সেটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, টুইন ফ্লেম জার্নিটা প্রথমে একটু আমি এখানে বলবো যে আমি যেটা শুরুতে বললাম যে 3 রকমের কানেকশান আছে। একটা হচ্ছে টুইন ফ্লেম কানেকশান, যেটা আমি বলে দিয়েছি। আরেকটা হচ্ছে সোলমেট কানেকশান। সোলমেট কানেকশানটা হচ্ছে যে যেরকম আমরা মেট মানে বন্ধু, ঠিক আছে, মানে তোমার সোলেরই বন্ধু একজন, মানে তুমি এবং আরেকটা সোল, ঠিক আছে, বাট সে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সোল যার ভাইব্রেশন তোমার সাথে ম্যাচ করবে, এবং সে তোমার পজিটিভ কার্মিক। সোলমেট বলে কিছু হয় না, এটা নামটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি হি অর শি ইজ ইয়োর পজিটিভ কার্মিক। এবং এখানে সোলমেট কিন্তু যেরকম টুইন ফ্লেমের বললাম যে 90% কেসেসে পার্টনারই হবে, বাট সোলমেট কিন্তু যে কোনো রূপে তোমার জীবনে আসতে পারে, বাবা মা ভাই বোন, তোমার ডগি, বন্ধু, যে কোনো, মানে সোলমেট প্রচুর হয় আমাদের। আর কার্মিক কানেকশান হচ্ছে তুমি যার ক্ষতি করেছিলে পাস্ট লাইফে বা কোনো একটা লাইফে, সে ফিরে এসছে এবং এই লাইফে সে কেন ফিরে এসছে, ওই পেন্ডিং কর্মাটাকে সলভ করার জন্যে এবং তোমাকে লেসেন দেওয়ার জন্যে। আমাদের জীবনে কার্মিক কানেকশানটা আসাটা খুব দরকার, কারণ কার্মিক যদি আমাদের লাইফে না থাকে না, আমরা লেসন লার্ন করতে পারবো না। আর যেটা আমি টুইন ফ্লেম নিয়ে তুমি যেটা জানতে চাইছিলে, টুইন ফ্লেমদের না বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় আলটিমেট ওই মানে পার্মানেন্ট রিউনিয়ন বা হারমোনিয়াস রিউনিয়নে পৌঁছাবার জন্যে। তো ফার্স্ট স্টেজটা হচ্ছে যেটা আমরা বলি ইয়ার্নিং, ঠিক আছে। এই যে ইয়ার্নিং যে স্টেজটা, এই সময় যে টুইন থাকবে তার ছোটোবেলা থেকেই দুজনের ছোটোবেলা থেকে বড় হওয়াটা খুব একটা পজিটিভ ওয়েতে হয় না, মানে তার যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, বাবা মা বলো যে যারাই বলো, খুব একটা যে তাদের সাথে যে আদর ভালোবাসা যত্ন এইগুলো যে নার্চারিং ব্যাপারটা সেইভাবে হয় না আদার্স চারপাশে যেভাবে তারা দেখে। ফলে ধীরে ধীরে তারা যখন বড় হয় নিজেদেরকে মেলাতে পারেন, মানে ছোটোবেলা থেকেই না একটু তারা আঘাত পেতেই তারা যেন বড় হয়, এবং যত বড় হয় বয়সের সাথে সাথে চারপাশের মানুষজনের সাথে, মানে আদার্স যারা সবাই তো কার্মিক,
নিজেদেরকে খাপ খাওয়াতে পারে না, রিলেট করতে পারে না, এবং তারপরে এরকম করতে করতে কি হয়, একটার পর একটা তারা রিলেশনশিপে, যেটা আগেই বলেছি, জড়াতে থাকে। তারপরে নেক্সট চলে আসছে তোমার হানিমুন স্টেজ। এই হানিমুন স্টেজে প্রচুর রোম্যান্স শুরু হলো, মানে আরও তারা ডিপে গেল, তারা একে অপরের সাথে মেলামেশা করছে, যেটা বলছিলাম যে বাইরের আর কারুকেই তখন আর চাই না। হ্যাঁ, সব কিছু, বাইরের পৃথিবীটা তাদের কাছে কোনো মূল্যই নেই, শুধু তুমি আমার জন্যে, আমি তোমার জন্যে। এবং এই রকম মেলামেশা করতে করতে তাদের মধ্যে একটা ফিজিক্যাল বন্ডিং, অনেক সময় সেক্সুয়ালিও তারা একে অপরের কাছে আসছে, সেক্সুয়াল আর্জ অনেক বেড়ে যায়, ক্রেভিং বেড়ে যায়। হ্যাঁ, এই জিনিসগুলো হতে থাকে এই হানিমুন স্টেজে। এই হানিমুনের পরের স্টেজটাই হচ্ছে কনফ্লিক্ট। মানে হানিমুন স্টেজের লাস্টের দিকে ধীরে ধীরে এই যে প্রেমটা ধীরে ধীরে কনফ্লিক্টে পরিণত হচ্ছে। যখন ফেমিনাইন তার কাছে চাইছে যে আমার এটা চাই ওটা চাই, সে তো দিতে পারছে না, তখনই শুরু হয়ে যাচ্ছে কনফ্লিক্ট। দুজনের মধ্যে প্রচুর ঝামেলা, অশান্তি শুরু হচ্ছে, এবং সেখানে চলে আসছে ইনসিকিউরিটিস। ঠিক আছে, কারণ তখনও তারা স্পিরিচুয়ালি অ্যাওকেন না, তারা জানেই না তাদের সোল পারপাসটা কী, সেই জন্যে তারা লড়াই ঝগড়া করেই যাচ্ছে। এরপরে নেক্সট স্টেজ চলে আসছে ওই রানার চেজার রাউন্ড, বা রানার চেজার, যেটাকে আমরা রানার চেজার ডায়নামিক বলি। এই স্টেজটা হচ্ছে সেপারেশন। মানে যখন তোমার মাস্কুলিন আর তোমাকে নিতে পারছে না, তুমি এতটাই তার উপরে অত্যাচার করছো, তখন সে কি করছে, পালিয়ে যাচ্ছে, রীতিমতো সে পালাচ্ছে। সে বলছে আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তখন ওখানে যখনই সে দূরে সরে যাচ্ছে, তখন এই যে ফেমিনাইন আছে তার মধ্যে ইগো চলে আসছে, যে ও আমাকে কি করে ছাড়লো, মানে অহংবোধ কাজ করছে, আমাকে ছাড়লো, ওর এত দূর স্পর্ধা, আমাকে ছেড়ে চলে গেল। তখন ও কি করছে, ও ওকে চেস করছে। এইটা যখন চলতে থাকে, চলতে চলতে যখন ফেমিনাইন দেখছে কোনোভাবেই আর মাস্কুলিনকে সে পাচ্ছে না, কমিউনিকেশন হচ্ছে না, তখন তার মধ্যে ফিয়ার চলে আসছে, একটা হারাবার ভয়, এবং সে তখন নিজেকে গুটিয়ে নিচ্ছে। ওই সময় শুরু হয়ে যাচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল, সোলের ডার্ক নাইট। সে সব কিছুর থেকে নিজেকে আলাদা করে নিচ্ছে। তার বাড়িতে না খেতে ভালো লাগছে, না ঘুমোতে ভালো লাগছে, সবসময় একটা চিড়চিড়াপন, ঘরে অন্যান্য লোকেদের সাথে সে মিসবিহেভ করছে, অফিসে গেলে তার সেখানে কাজ করতে ভালো লাগছে না, কারণ কোনো কিছুতেই সে ফোকাস করতে পারছে না, প্রচণ্ড একটা কষ্ট। মাস্কুলিনও কষ্ট পাচ্ছে, সেম, এদিকে যাওয়া হবে ওদের মিরার সোল, তো দুজনেরই সমান হচ্ছে, কিন্তু কেউ কারোর সামনে আসছে না। মানে টুইন ফ্লেম সোল যারা হয় তাদের মধ্যে স্পিরিচুয়াল এই যে এলিমেন্টটা, স্পিরিচুয়ালিটির যে এলিমেন্ট, এগুলো অনেকটা বেশি থাকে। মানে চাইলেই তো হয় না, না ব্যাপারগুলো, এর জন্য ওটা থাকতে হবে ওই ব্যাপারটা। আচ্ছা, আপনি এরকম ভাবে মানুষের সমস্যার সমাধান করতে থাকুন আর শেখাতে থাকুন ছাত্রছাত্রীদের। আমি ওটাই চাই, আমি চাই অন্তত প্রত্যেকটা ফ্যামিলিতে একজন করে কেউ এঞ্জেল শিখুক, মানে এঞ্জেল হিলিংয়ের এই প্রসেসটা যদি একজন শেখে, তাহলে সে নিজেকে শুধু হিল করা না, সে তার বাড়ির সবাইকে হিল করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আজকে খুব ইন্টারেস্টিং, সম্ভবত আগের দিনের থেকেও ইন্টারেস্টিং, আমি অনেক কিছু জানতে পারলাম। দেখা যাক দর্শকদের কেমন লাগে। হ্যাঁ, সেটাই। তারপর কোনো প্রশ্ন থাকলে আবার আপনাকে আমরা দেখা হবে তোমার সাথে, নিশ্চয়ই, আমি তো আসবোই, যদি ওনাই চান নিশ্চয়ই আসবো। তা আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। থ্যাংক ইউ।